হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সকলে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 10 মাধ্যমিক যারা 2026-2027 দেবে তাদের জন্য একটা ক্লাস অঙ্কের নিয়ে এসেছি, পরিমিতি। কোষে দেখি 4 নম্বর অধ্যায় আয়তঘনক। আজকে আমরা পার্ট 1 নিয়ে পর্যালোচনা করব। তাহলে দেখো, আমরা বিভিন্ন রকম ঘনবস্তু দেখতে পাই, যেমন কখনো আমরা দেখি কার্টুনের পেটি, ফুটবল, সিলিন্ডার, পৃথিবী, বই, তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের ক্যান। এগুলো কি এক একটা নির্দিষ্ট শেপের ঘনবস্তু। তার মানে এই ঘনবস্তুর শেপ বা আকার নিয়ে যেখানে আলোচনা করা হয় অঙ্কের, সেই ব্রাঞ্চটা কি? সেই ব্রাঞ্চটা হলো আমাদের পরিমিতি বা মেনসুরেশন। পরিমিতি, এই পরিমিতির আমরা দু রকম জিনিস নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে 2 ডাইমেনশনাল শেপ নিয়ে, আর একটা 3 ডাইমেনশনাল শেপ নিয়ে। 2 ডাইমেনশনাল শেপ মানে কি? যে শেপগুলোকে আমরা খাতার উপর আঁকতে পারি, তাই তো? যেমন আমরা বলতে পারি যে বৃত্ত, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এটসেট্রা। এগুলো 3D শেপ, যেগুলোকে বেসিক্যালি আমরা খাতার উপর আঁকতে পারবো না। দৈনন্দিন জীবনের যে সকল ঘনবস্তুগুলো আমরা ব্যবহার করি সেগুলো বেশিরভাগই 3D শেপের। যেমন দেখো, যে আমাদের কোনো বস্তুর পেটি বা কার্টুন দেখতে কি একটা আয়ত ঘনাকার। তারপর হচ্ছে মুকুট বা টোপর, চোঙাকৃতি। লুডুর ছক্কা ঘনকাকৃতি। পৃথিবী গোলকাকৃতির। ফুটবল গোলকাকৃতির। আইসক্রিম কোন, এখানে একটা অর্ধগোলক আছে আর একটা এই শঙ্কু রয়েছে। বই আয়ত ঘনাকৃতি। তারপর হচ্ছে ক্যান চোঙাকৃতি, ইত্যাদি ইত্যাদি আমরা দেখে থাকি। তাহলে এগুলোর মধ্যে আমাদের আসছে আয়ত ঘন আসবে, তারপর ঘনক আসবে, গোলক আসবে, শঙ্কু আসবে, চোঙ আসবে, ইত্যাদি এইগুলো আসবে। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আয়তঘন। তাহলে 2D নিয়ে যখন কাজ করছিলাম, 2D শেপের আমরা দুটো জিনিস পরিমাপ করি। কি কি পরিমাপ করি? আমরা বেসিক্যালি পরিমাপ করি এর পরিসীমা, আর পরিমাপ করি কি আমরা ক্ষেত্রফল। আর যখনই 3D শেপ আসে, সে তো নিজে কিছুটা জায়গা দখল করে নেয়। তার মানে এর আমাদের যে জিনিসগুলো পরিমাপ করতে হয় সেটার মধ্যে প্রথম আসবে হচ্ছে আয়তন, কতটা জায়গা দখল করে রেখেছে। পার্শ্বতলের ক্ষেত্রফল, আর পরিমাপ করতে হবে কি সমগ্র তলের ক্ষেত্রফল। এইগুলো আমাদের পরিমাপ করতে হয় কখন? 3D শেপের ক্ষেত্রে। রাইট। তাহলে এখন আমাদের আলোচনার জায়গা হচ্ছে আয়তঘন, যেটা একটা 3D শেপ। তাহলে আমরা এখানে একটা আয়তঘনক দেখতে পাচ্ছি। তাহলে আয়তঘনের উদাহরণ যেমন আমাদের ইট হতে পারে, তারপর বই হতে পারে, পেন্সিল বক্স হতে পারে, এগুলো হতে পারে। তাহলে একটা আয়তঘনর আমাদের তল সংখ্যা কটা? তাহলে প্রথম আসছে আমাদের তল সংখ্যা। তাহলে তল সংখ্যা দেখো, যে আমাদের 1 নম্বর তল ফার্স্ট সারফেস, ঠিক তার বিপরীতে একটা 2 নম্বর তল রয়েছে সেকেন্ড সারফেস। রাইট সাইডে 3 নম্বর সারফেস,
আবার লেফট সাইডে সেম সারফেস 4 নম্বর সারফেস, উপরে একটা সারফেস 5 নম্বর সারফেস, আর নিচে একটা সারফেস 6 নম্বর সারফেস। তার মানে মোট 6টা তল, মানে 6 দিকে আমি স্পর্শ করতে পারি, 4 দিকে 4টে আর উপরে আর নিচে একটা তল, মোট হলো 6টা তল। তাহলে তল সংখ্যা আমাদের দাঁড়াচ্ছে কটা? 6টা। এই 6টা তল হলো শীর্ষবিন্দুর সংখ্যা। তাহলে দেখো, এই একটা শীর্ষবিন্দু, এই দুটো শীর্ষবিন্দু, এই হলো 3টে শীর্ষবিন্দু, এই 4টে শীর্ষবিন্দু, 5টা, 6টা শীর্ষবিন্দু, 7টা শীর্ষবিন্দু এবং 8টা শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু 8টা হলো। নেক্সট, এটা তৈরি করতে গেলে কটা বাহু লাগছে? উপরে 4টে বাহু, নিচে 4টে বাহু, আর সাইড হচ্ছে 4টে। তাহলে বাহু সংখ্যা কত হচ্ছে? উপরের 4টে, নিচের 4টে, সাইডের 4টে। তাহলে 4 4 8 আর 4 12টা, 12টা বাহুর সংখ্যা আমার দাঁড়াচ্ছে। আশা করি এই অবধি কথায় তোমাদের কোনোরূপ কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো, তাহলে এই ছবিটা আরো স্পষ্টভাবে সেই একই কথা দেখানো হয়েছে। তাহলে দেখো, এই আয়তঘন যখন তৈরি হচ্ছে না, তাহলে আয়তঘনকে আমি একটা ঘরের সাথে তুলনা করতে পারি। এই ঘরের কর্নার ধরে মেঝে ধরো, নিচের এই বড় বাহুটা, এটা হলো আমাদের দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে ডিনোট করছি। এইটা হলো আমাদের প্রস্থ, প্রস্থকে আমরা বি দিয়ে ডিনোট করছি। আর এইটা হচ্ছে আমাদের উচ্চতা, উচ্চতাকে আমরা এইচ দিয়ে ডিনোট করলাম। তাহলে দৈর্ঘ্যকে আমরা এল বলছি, এল বা লেন্থ, প্রস্থকে ডিনোট করছি বি দিয়ে, আর উচ্চতাটাকে ডিনোট করছি আমি এইচ দিয়ে। তাহলে দেখো, এই আয়তঘনর মেঝে এবং ছাদ, তাহলে মেঝে আর ছাদের ক্ষেত্রফল কত? মেঝের ও ছাদের ক্ষেত্রফল। মেঝে আর ছাদ দুটো আয়তক্ষেত্র, তাহলে এই দুটো আয়তক্ষেত্র কি নিয়ে তৈরি? দৈর্ঘ্য আর প্রস্থ নিয়ে তৈরি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এটা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এল, প্রস্থ, এই একটা ফর্মুলা মেঝের ক্ষেত্রফল। এবার দেখো, সামনের দেয়াল আর পেছনের দেয়াল, এর ক্ষেত্রফল। সামনের দেয়াল ও পেছনের দেয়ালের ক্ষেত্রফল কি কি নিয়ে তৈরি? দৈর্ঘ্য আর উচ্চতা নিয়ে তৈরি। তাহলে আমি বলতে পারি দৈর্ঘ্য গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্যটা কত? এল, উচ্চতা কত? এইচ। তাহলে এল ইন্টু এইচ গেল। ডান দিকের দেয়াল এবং বাঁ দিকের দেয়াল, তাহলে ডান দিকের দেয়াল আর বাম দিকের দেয়ালের ক্ষেত্রফলটা কত হবে? দেখো, প্রস্থ আর উচ্চতা নিয়ে তৈরি, তাহলে প্রস্থ গুণ উচ্চতা, তাহলে প্রস্থ বি, উচ্চতা এইচ। এই হলো, তাহলে এই হলো তিনটে আমাদের মোট 6টা দেয়ালের ক্ষেত্রফলটা আমি পেলাম।
তাহলে প্রথম আসবে হচ্ছে আমাদের ফর্মুলা চার দেয়ালের ক্ষেত্রফল। তাহলে চার দেয়ালের ক্ষেত্রফল মানে এটা কি? সামনের দেয়াল ও পেছনের দেয়ালের ক্ষেত্রফল, ডান দিকের দেয়াল এবং বাম দিকের দেয়ালের মোট ক্ষেত্রফল। সামনের ও পিছনের দেওয়াল যোগ আমাদের ডান ও বাম দিকের দেয়াল, এই ক্ষেত্রফল দুটোর যোগফল, তাই তো? তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? তাহলে বিষয়টা আমাদের সামনে এরকম দাঁড়াচ্ছে যে সামনের দেয়াল আর পেছনের দেয়াল মোট ক্ষেত্রফল দুটো, তাহলে 2 ইন্টু দুটো, যেহেতু তাহলে কত হবে 2 গুণ L ইন্টু H, আর এদিকে ডান দিক বাম দিক 2 ইন্টু B ইন্টু H। তাহলে 2 কমন নাও, H কমন নাও, 2H, তাহলে 2H ইন্টু L প্লাস B, 2H ইন্টু L প্লাস B, এটা হচ্ছে আমার চার দেয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার। ওকে, নাও এবার আমরা দেখব কি, এবার আমরা দেখব যে সমগ্রতলের ক্ষেত্রফলটা কত আসে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল, চলো তাহলে যখন সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে, এবার কি হবে, মেঝের ক্ষেত্রফল আর ছাদের ক্ষেত্রফল এই দুটো যোগ হবে চার দেয়ালের ক্ষেত্রফলের সাথে। তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল যোগ মেঝে ও ছাদের মোট ক্ষেত্রফল। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে চার দেয়ালের ক্ষেত্রফল আমরা কি পেয়েছি, 2H L প্লাস B, এটা আমরা পেয়েছি। আর এদিকে কত আসবে, 2, যেহেতু মেঝে আর ছাদ দুটো একই, 2 ইন্টু L ইন্টু B। তাহলে আমাদের 2 কমন নিয়ে নাও, তাহলে উইদিন ব্র্যাকেট কি পড়ে আছে, L ইন্টু H প্লাস B ইন্টু H প্লাস L ইন্টু B। এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। কার? আয়তঘনর ক্ষেত্রে। আশা করি এই অবধি ক্লিয়ার হয়েছে। এবার আয়তন, আয়তঘনর আয়তনের ফর্মুলা কি হবে? মাথায় রাখতে হবে যে যে কোনো সিমেট্রিক্যাল বা যে কোনো সুষম
যে আমাদের ঘনবস্তু আছে তার আয়তন মানে কি ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল আমাদের কি আসছে? ভূমির ক্ষেত্রফল হচ্ছে এল ইন্টু বি আর উচ্চতাটা আমার এইচ। তাহলে এল বি এইচ, এটা হচ্ছে আমাদের আয়তঘনর আয়তনের ফর্মুলা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ওকে, কর্ণর দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য আমরা বের করতে চাইছি। তাহলে কি করে বের করব একটু খেয়াল কর। এই আয়তঘনর মধ্যে সব থেকে বড় যে দণ্ডটা রাখা যাবে সেই দণ্ডটাই হচ্ছে কর্ণ। তাহলে আমি দেখো, যদি এই একটা দণ্ড আমি এখানে রাখি, এই দণ্ডর থেকে বড় দণ্ড কি এখানে রাখা যাবে? নিশ্চয়ই না। তাহলে এটাকে আমরা কি করে বের করব? ভালো করে খেয়াল করো। দেখো, এটা আমাদের দৈর্ঘ্য এল, এটা আমাদের প্রস্থ বি। তাহলে নিচে এই কর্ণটার দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য আমাদের রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আর এই উচ্চতাটা কত? এটা এইচ, রাইট? আর আমাদের যে এই কোণটা, এই যে কোণটা আছে, এই কোণটা কত? এই কোণটা আমাদের 90 ডিগ্রি। তাহলে এবার আমার লেজার পয়েন্টারের দিকে খেয়াল করবে। তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে, এই ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ না? যার ভূমির দৈর্ঘ্য রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর লম্বর দৈর্ঘ্য এইচ। তাহলে এই কর্ণর দৈর্ঘ্যটা কত হবে? এই কর্ণের দৈর্ঘ্য এটা হবে না রুট ওভার এইচ স্কোয়ার প্লাস রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার স্কোয়ার। স্কোয়ার আর রুট উঠে যাবে, তাহলে আমাদের পড়ে থাকবে রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের আয়তঘনকের কর্ণর দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য আসছে আমাদের রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে এই হচ্ছে আয়তঘন সংক্রান্ত আমাদের যাবতীয় সূত্র। এইবার আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ঘনক। দেখো, তাহলে ঘনক নিয়ে একটু আলোচনা করব। ঘনক মানে কি? কিউব। তাহলে কিউব বেসিক্যালি কি? দেখো, কিউব, তাহলে আমি একটা কিউব নেই। এটা একটা কিউব। তাহলে কিউব বেসিক্যালি আমাদের একটা ঘনক, এমন একটা আয়তঘন যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার দৈর্ঘ্য সেম। তাহলে এল সমান সমান বি সমান সমান আমার এইচ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম, রাইট? তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সেম হয়, তাহলে প্রথম আসছে চার দেয়ালের
ক্ষেত্রফল এটাকে আমি এ ধরে নিচ্ছি। তাহলে চার দেয়ালের ক্ষেত্রফল আমাদের কি ছিল? 2h ইন্টু এল প্লাস বি। তাহলে এখানে এবার বসিয়ে দাও 2a প্লাস এ। তাহলে 2a 4a স্কোয়ার, 4 গুণ বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, এটা হলো চার দেয়ালের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? বোঝো, নিচের এই পাটটা বর্গক্ষেত্র, তাহলে এর 6টা তলই তো বর্গক্ষেত্র, তাহলে প্রতিটা তলের ক্ষেত্রফল কত? এ স্কোয়ার। তাহলে 6টা তলের ক্ষেত্রফল কত? 6a স্কোয়ার। আর আমাদের আয়তন কত? আয়তন হবে, আয়তন ছিল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে তিনটেই যেহেতু সেম, এ গুণ এ, দ্যাট ইজ এ কিউব। এটা হলো আমাদের আয়তনের সূত্র। কর্ণর দৈর্ঘ্য কি হবে? কর্ণর দৈর্ঘ্য ছিল রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তো তিনটেই যেহেতু এ, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে 3a স্কোয়ার, এ স্কোয়ার উঠে যাবে, তাহলে √3 ইন্টু বাহু, দ্যাট ইজ √3a। এই হলো আমাদের ঘনকের সূত্রগুলো। এইবার আমাদের একটু কয়েকটা অঙ্ক দেখতে হবে। তাহলে দেখো, কোষে দেখি 4, তাহলে আমাদের কোষে দেখি 4-এর 3 দাগ থেকে দেখবো, 1 আর 2 দাগটা তোমরা পারবে, ওটা নিয়ে আমি তেমন পর্যালোচনা করছি না। বলছে একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 5 মিটার, 4 মিটার ও 3 মিটার। সব থেকে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য লিখি। সমকোণী চৌপল মানেই আয়তঘন, তাহলে সব থেকে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য। তার মানে কি? সব থেকে লম্বা যে দণ্ড রাখা যাবে সেটা কি? কর্ণ, তাই তো? তাহলে আমাদের কি হবে? যে সমকোণী চৌপলের কর্ণর দৈর্ঘ্য, এটা আমাদের কত আসবে? রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার মানে 5 স্কোয়ার, প্রস্থ স্কোয়ার 4 স্কোয়ার এবং 3 স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার করলে কত হচ্ছে? 5 স্কোয়ার মানে 25, 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, 16 9 25, 25 যোগ 25 মানে 50। আচ্ছা, তাহলে 5√2 মিটার। তাহলে 5√2 মিটারই হচ্ছে সব থেকে লম্বা দৈর্ঘ্য। তাহলে উত্তরে আমরা কি লিখব? সব থেকে বড় দণ্ডের দৈর্ঘ্য 5√2 মিটার। এটাই হলো আমাদের উত্তর। নেক্সট বলেছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গ মিটার হলে ঘনকের আয়তন হিসাব করে। একটা তলের ক্ষেত্রফল বলেছে, তাহলে ঘনকের একটা তল বর্গক্ষেত্র তো, তাই না? তাহলে আমরা কি করব? ঘনকের বাহু ধরে নেব। তাহলে লিখব ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান a মিটার। তাহলে কি বলেছে? একটি তলের ক্ষেত্রফল, ঘনকের
একটা তলের ক্ষেত্রফলটা কত? a স্কয়ার বর্গমিটার। তাহলে এই a স্কয়ারের মানই হচ্ছে 64। তাহলে আমাদের প্রশ্নানুসারে অ্যাকর্ডিং টু কোশ্চেন a স্কয়ার কত? 64। তাহলে a কত? √64। আমরা শুধুমাত্র পজিটিভ মানটা নেব, কেননা যেহেতু দৈর্ঘ্য নেগেটিভ হতে পারে না, তার জন্য আমি +√64 লিখতে পারি। তাহলে √64 ইকুয়াল টু কত? 8। তাহলে 8 মিটার আসলো আমাদের বাহুর দৈর্ঘ্য। চেয়েছে কি? ঘনকের আয়তন। তাহলে অতএব ঘনকের আয়তন কত? আয়তন হলো আমাদের জানি আমরা a কিউব, দ্যাট ইজ 8 কিউব। 8 কিউব করলে 512। এটা কি হবে? ঘনমিটার। এরপর আমরা উত্তরটা লিখে দেবো যে ঘনকের আয়তন 512 ঘনমিটার। আশা করি এই অবধি কথা ক্লিয়ার। 5 দাগের কোশ্চেন কি বলছে? যে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া 8 ডেসিমিটার গভীর একটা খাল কাটা হয়েছে। যদি 240 ঘনমিটার মাটি কাটা হয়, খালটি কতটা লম্বা হিসাব করে। মন দিয়ে বোঝো, যখন তুমি খাল কাটছো না, দেখো যখন আমি একটা খাল কাটছি, তাহলে বেসিক্যালি জিনিসটা কি হয়? যেটাকে তুমি খালি ধরো, তাহলে এদিকে আমাদের মাটি আছে, এদিকে আমাদের মাটি আছে, তাহলে এই জায়গাগুলো আমাদের নর্মাল মাটি রয়েছে। তারপর আমি একটা গভীর গর্ত তৈরি করেছি, তাহলে গভীরতাটা হচ্ছে আমার এইচ, আর এইটা হচ্ছে খালের দৈর্ঘ্য এল, আর এটা খালের প্রস্থটা বা খালটা কতটা চওড়া সেটা বি। তাহলে এইচটা কি? এইচ হচ্ছে গভীরতা, বিটা কি? চওড়া বা বেধ, আর এল হচ্ছে দৈর্ঘ্য, খালের দৈর্ঘ্য। তাহলে আমাদের দেওয়া কি আছে? যে দেওয়া আছে 2 মিটার চওড়া, তার মানে খালের প্রস্থ এটা বলেছে 2 মিটার। আর কি দেওয়া আছে? গভীরতা, খালের গভীরতা এইচ সমান সমান 8 ডেসিমিটার, 8 ডিসিএম এটা বলা আছে। দেখো, যখন এই জাতীয় প্রবলেম করতে হবে তখন আমাকে ইউনিটকে সেম রাখতে হয়। তাহলে 8 ডেসিমিটারকে মিটারে নেব, তাহলে ডেসিমিটারকে মিটারে নিতে গেলে আমাকে 10 দিয়ে ভাগ করতে হয়, 0.8 মিটার এটা আসলো। খাল কত লম্বা সেটা বলেনি, তাহলে ধরে নিতে হবে খালের দৈর্ঘ্য এল মিটার। এল মিটার এটা আমি ধরে নিয়েছি। তাহলে শর্তানুসারে আমাদের কি হবে? যেটা আমাকে বের করতে বলেছে যে 240 ঘনমিটার আয়তন বলে দিয়েছে। তাহলে কি? দৈর্ঘ্য এল, প্রস্থ 2, গভীরতা 0.8, এইটা সমান সমান 240 ঘনমিটার। তাহলে এখান থেকে আমাকে দেখতে হবে, তাহলে দেখো এল গুণ 0.8 ইন্টু 2 মানে হচ্ছে 1.6 ইন্টু 240। তাহলে এখান থেকে এল সমান সমান কত? 240 বাই 1.6, পয়েন্ট তুলে দাও, উপরে একটা 10 আসে, 8 দুগুণি 16,
3 8 24, 30 বার কাটছে, 2 দিয়ে 10 5 বার কাটছে, 3 5 15, তাহলে 150। তাহলে খালটা কত? 150 মিটার লম্বা। খালটা আমাদের 150 মিটার লম্বা, এটা আমরা পেলাম। এই জিনিসটা আমাদের পাওয়া গেল। তাহলে আশা করি এই অঙ্কটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। নাও নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম বলেছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করতে বলছে। খুব ইজি প্রবলেম, যে আমি বলছি সলিউশন। কর্ণের দৈর্ঘ্য বলেছে, তো সমগ্রতলের ক্ষেত্রফল জানতে গেলে আমাকে বাহু দরকার। তাহলে ধরে নেব ঘনকের বাহু a সেমি। তাহলে কর্ণের দৈর্ঘ্য বলেছে, তাহলে ঘনকের কর্ণ কত হয়? a√3 সেমি। আর প্রশ্ন অনুসারে কি বলেছে? এই a√3টাই 4√3, তাহলে a√3 সমান সমান 4√3, √3 কেটে যাচ্ছে, a সমান সমান 4 সেমি। এ আমি 4 সেমি পেয়ে গেছি। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল, ঘনকের তল কটা? 6টা, প্রতিতলের ক্ষেত্রফল a স্কোয়ার, তাহলে 6a স্কোয়ার, 6a স্কোয়ার, 6 ইন্টু 4 স্কোয়ার, 6 ইন্টু 16, তাহলে 6 16 কত? 96 বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলও আসলো কত? 96 সেমি স্কোয়ার। আশা করি এইটাও তোমাদের কাছে ক্লিয়ার। এরপরে আমাদের নেক্সট কোশ্চেন 7 দাগ, বলছে একটি ঘনকের ধারগুলির সমষ্টি 60 সেন্টিমিটার। ঘনকটির ঘনফল কত? ঘনফল মানে হচ্ছে আয়তন, ঘনফল মানে আয়তন। ধারের সমষ্টি বলেছে 60, তাহলে ঘনকে কটা ধার থাকে? 12টা ধার। তাহলে ধরি প্রতি ধারের দৈর্ঘ্য a সেমি। তাহলে 12টা ধারের দৈর্ঘ্য কত হবে? যেহেতু ঘনক 12a সেন্টিমিটার, আর প্রশ্নানুসারে এই 12a সেন্টিমিটার মানেই 60, তাহলে 12a সমান সমান 60, তাহলে a সমান সমান কত? 60/12 কাটলে 5, তাহলে প্রতিটা ধার হচ্ছে 5 সেমি। তাহলে ঘনকের আয়তন সমান সমান আমি জানি a কিউব, দ্যাট ইজ 5 কিউব, 5 কিউব করলে 125 ঘন সেমি। এটাই আসলো আমাদের 7 দাগের কোশ্চেন। নেক্সট 8 বলেছে একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেন্টিমিটার, তাহলে ঘনকের আয়তন কত? খুব সোজা অঙ্ক, 6টি পৃষ্ঠতলের সমষ্টি বলেছে 216। আচ্ছা, মানে সমগ্র তলের ক্ষেত্রফলকে 216 বলে দিয়েছে, ঘনকের আয়তন বের করতে বলেছে। আয়তন জানতে গেলে আমাকে বাহু জানতে হবে, তাহলে ধরি ঘনকের
প্রতি বাহুর দৈর্ঘ্য সমান সমান a সেমি ধরে নিচ্ছি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সেটা কত? 6a স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, এটাই বলেছে 216। তাহলে আমাদের শর্তানুসারে বলেছে 6a স্কোয়ার কত? 216। তাহলে a স্কোয়ার কত? 216 ভাগ 6, 6 দিয়ে 3 বার কাটে, 3 6 18 আর 6 6 36। তাহলে a স্কোয়ার সমান সমান 36। তাহলে a সমান সমান কত? √36 মানে হচ্ছে 6 সেমি। ঘনকের আয়তন জানতে চেয়েছে, অতএব ঘনকের আয়তন, ঘনকের আয়তনের ফর্মুলা আমরা জানি a কিউব, তার মানে 6 এর কিউব, দিস ইজ 216 সেন্টিমিটার কিউব বা ঘন সেমি। এটা হলো আমাদের 8 দাগের কোশ্চেন। এরপর আমাদের 9 দাগের বলেছে একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি, তাকে দুটি সমান আয়তন বিশিষ্ট ঘনকে পরিণত করা হয়েছে। প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য হিসাব 20। এটার আগে না আমরা একটা কনসেপ্ট বুঝবো। তাহলে কনসেপ্টটা কি হবে দেখে দেখো। মনে করো যে তোমাকে একটা আয়ত ঘন দেওয়া হয়েছে, এই আয়ত ঘনটাকে তুমি কাটছো। তাহলে কিভাবে কাটবে? ধরে নাও আমি এইভাবে এখানে একটা কাট লাগিয়েছি, এইভাবে কেটে দিয়েছি। তাহলে এইভাবে যখন কেটে দিলাম, তাহলে দুটো পার্ট হয়ে গেল না? এটা একটা পার্ট, এটা 2 নম্বর পার্ট। যখনই কাটা হয়, কাটলে মাথায় রাখতে হবে যে আয়তনের কোনো পরিবর্তন হয় না। কাটলে আয়তনের হয় না। এবার কেটে যখন দুটো টুকরো করে দিয়েছি, তাহলে দুটো টুকরো আসবে আমার কাটার পরে। এই একটা টুকরো হলো, আর মনে করো এই আরেকটা টুকরো হলো। তাহলে এই দুটো টুকরোকে জুড়লে আমি প্রথমটাই পেয়ে যাব না? তাই তো পাবো। কিন্তু একটা জিনিস খেয়াল করো তো, যে কাটার ফলে এই যে সারফেসটা, এটা কি আগে ছিল? এই সারফেসটা বা এই যে সাইডের যে আয়তক্ষেত্রটা, এটা আগে ছিল না। আর এই সাইডের যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা কি ছিল? ছিল না। এই দুটো ক্ষেত্রফল নতুন আবির্ভূত হয়েছে। তাহলে এই দুটো কি? এই দুটোকে আমরা বলবো নতুন সারফেস বা নিউ সারফেস, তাই তো? তাহলে কাটলে নতুন সারফেসের আবির্ভাব হয়। তাহলে কাটলে যখন নিউ সারফেস আবির্ভাব হয়, তাহলে কি হবে? ক্ষেত্রফল বেড়ে যায়। সারফেস এরিয়া বেড়ে যাবে।
এই কনসেপ্টটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। শুধুমাত্র ক্লাস 10-এর জন্য নয়, এই কনসেপ্টটা পরবর্তীতে তোমরা যখন ক্রিস্টালোগ্রাফি পড়বে বা ক্রিস্টাল কেমিস্ট্রি পড়বে, ফিজিক্সে ক্রিস্টালোগ্রাফি পড়বে, তখন আমাদের খুব হেল্প করে। তাহলে আমরা আবার আগে আমাদের অঙ্কটায় ফিরে যাই। কি বলেছে? একটি সমকোণী চৌপলের আয়তন এত, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হয়েছে, মানে কেটে দেওয়া হয়েছে। ঘনকের ধারের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে দুটো ঘনকের যে আয়তন হবে সেটাই তো সমকোণী চৌপলের আয়তন। তাহলে আমি ধরে নেব কি নূতন ঘনকের বাহুর দৈর্ঘ্য এ। তাহলে লিখি, ধরি নূতন ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান এ সেন্টিমিটার। তাহলে ঘনকদ্বয়ের আয়তন কত? ঘনকদ্বয়ের মোট আয়তন, একটার এ কিউব, দুটোর জন্য 2a কিউব, কি ঘন সেন্টিমিটার। তাহলে এই 2a কিউব ঘন সেমি মানেই তো 432। তাহলে প্রশ্নানুসারে কি, যে এই 2a কিউব এটাই হচ্ছে 432। তাহলে এখান থেকে a কিউব কত? 432/2। তাহলে এটাকে কাটলে 2 দুগুণি 4, 2 একে 2, 6 দুগুণি 12। তাই এ কিউব সমান সমান আসছে 216। তাহলে এ কত? এ হচ্ছে কিউব রুট 216, আর কিউব রুট 216 করলে কত হয়? 6 সেমি। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত আসলো? 6 সেন্টিমিটার করে আসলো। খুবই সুন্দর একটা সোজা অঙ্ক। আর এরপরে আমাদের আজকের লাস্ট অঙ্ক 10 দাগ আমরা করছি। তাহলে দেখো বলছে কি, একটি ঘনকের প্রতিটা বাহুকে 50% কমিয়েছে। মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত? খুব ভালো কোশ্চেন। তাহলে আমাদের এটাকে ইজিলিও করা যায়, কিন্তু আমাদের তো যেহেতু মাধ্যমিক পরীক্ষা দিতে হবে, তাহলে আমরা মূল নিয়মেই করব। তাহলে ধরে নেই ঘনকের বাহুর দৈর্ঘ্য এ, আমি সেন্টিমিটার ইউনিটেই ধরছি, এ সেমি। তাহলে ঘনকের আয়তন কত হচ্ছে? এ কিউব ঘন সেমি বা এ কিউব সেন্টিমিটার কিউব হলো। এইবার বাহুর দৈর্ঘ্য 50% কমিয়েছি। বাহুর দৈর্ঘ্য যদি 50% কমাই, বাহুটা ছিল আগে এ, এবার এর 50% কমানো হবে। তাহলে এ মাইনাস a/2। তাহলে এটা আসলো কত? a/2 সেন্টিমিটার। তাহলে নূতন ঘনকের আয়তন কত? a/2 কিউব। তাহলে আসছে a³/8 সেন্টিমিটার কিউব। এটা আসলো। তাহলে আমাদের নতুন আয়তন এবং পুরনো আয়তনের মধ্যে সম্পর্ক, তাহলে আমি এটাকে এ সাইডে করছি। তাহলে পুরানো ঘনকের আয়তন ইসটু নূতন ঘনকের
আয়তন। তাহলে পুরনোর কত দেখতে পাচ্ছ, এ কিউব, নূতনের কত এ কিউব বাই 8। তাহলে এবার এ কিউবের সাথে এ কিউব কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত 1:1/8। এটাকে 8 দিয়ে গুণ করে দাও, 8:1। এটা আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কটাকে করতে পারি। তাহলে এটা আমাদের খুব ইজি হয়ে গেল। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা এই জায়গাতেই শেষ করে দিচ্ছি। পরের দিন আমরা 11 দাগ থেকে 20 দাগ পর্যন্ত অঙ্কগুলো দেখব।